অবশেষে আমাদের সিকিমের জার্নি শেষ হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সিকিমের লাস্ট পর্ব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। রোপওয়ে রাইড শেষ করে আমরা চলে আসলাম এমজি মার্গ। হ্যাঁ, এমজি মার্গটা ঘুরতে চলে আসলাম। দেখি এবার এমজি মার্গে কী কী দেখা যায়। সবার প্রথমে বলে নিচ্ছি, এমজি মার্কের যে দুইটা লেন, এক সাইডে গাড়ি চলাচল করবে আর আরেক সাইডে গাড়ি চলাচল করা একদমই নিষেধ। আর এটা হচ্ছে এই সাইডটা, এই সাইডে টোটালি কোনো গাড়ি চলবে না। তারপর যাচ্ছিলাম সামনে দেখতে পেলাম একটা হচ্ছে সুন্দর জায়গা, মানে জায়গা বললে চলবে না, একটা ছোট একটা রুমের মতো করা। এটা হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের জায়গা। যে সকল বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানো হয় তাদের জন্য এই জায়গাটা করে দেওয়া আছে। কি সুন্দর তাই না? আমাদের দেশে যদি এরকম একটা জায়গা থাকতো তাহলে কি কোনো মাই ভাবতো যে আমি এত ছোট বাচ্চা নিয়ে কিভাবে বাইরে যাব? প্রতিটা রাস্তার মাঝেই সুন্দর সুন্দর কারুকার্য করা, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এটা হচ্ছে রেড পান্ডা, এখানের ফেমাস রেড পান্ডা চত্বর বললেই সবাই এটাকে চেনে। আর এই তো এটাই সেই মুসলিম হোটেল। ফার্স্ট যখন আমরা গ্যাংটকে আসি তখন এই হোটেলেই আমরা খাই। এরপর থেকে আমরা সবসময় এই হোটেলেই খেয়েছি। এই হোটেলের খাবার খুবই অসাধারণ। এমজি মার্গ ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আর এই হচ্ছে রাতের এমজি মার্গ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতে এত আলোকিত একটা পরিবেশ, দিনের বেলা যতটা মানুষ না ছিল রাতের বেলা অতটাই মানুষের শোরগোল। সন্ধ্যার পর থেকেই বেশিরভাগ দোকানগুলো খোলা হয়, তাই সন্ধ্যার পর থেকেই এই জায়গাটায় অনেক ভিড় থাকে। কিন্তু এই জায়গাটায় আসলে একদমই মনে হবে না যে এটা ইন্ডিয়া, এটা আসলে মনে হবে যে হয়তো এটা জাপান বা কোরিয়ার কোনো জায়গা। এখানে স্মোকিং করা একদমই নিষেধ। কাউকে যদি স্মোকিং করতে দেখা যায় তাহলে 500 থেকে 5000 রুপি পর্যন্ত জরিমানা হয়ে থাকে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এবার একটু বসে পড়লাম। এবার একটু বসে বসে দেখতেছিলাম। আসলে এই জায়গাটা এত সুন্দর, মনে হয় যে অল টাইম এখানেই থাকি। এখানে ওয়ার্ল্ডের ভালো ভালো ব্র্যান্ডের সব দোকান রয়েছে। কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে আসলাম এমজি মার্কের নিচে। এখানেও অনেক মার্কেট রয়েছে, তাই এগুলোই দেখতে আসলাম যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো সিঁড়ি দিয়ে নামার পরই হচ্ছে গিয়ে এই মার্কেটটা শুরু হয়। হঠাৎই কোথা থেকে যেন গানের আওয়াজ পাচ্ছি, তাই একটু সামনে গিয়ে দেখলাম একটা লোক গিটার হাতে নিয়ে গান গাচ্ছে। পাশে হয়তো তার ওয়াইফ বসা। আসলে সে কোনো স্পেশাল কেউ না, সে আমাদের দেশের মতোই একজন সাধারণ ভিক্ষুক, কিন্তু সে তার প্রতিভা দেখিয়ে সে টাকা আর্ন করছে। এরপর এখানে আসার পর আমরা ভাবতেছি আমরা ডমিনোসে যাব নাকি পিৎজা হাটে যাব। এরপর আমরা পিৎজা হাট সিলেক্ট করে নিলাম। একটা পিৎজা আর একটা পাস্তা অর্ডার করে নিলাম। যারা পিৎজা হাটের পিৎজা খেয়েছো তারা অবশ্যই জানো কেমন পিৎজা হাটের পিৎজা। কার কার কাছে পিৎজা হাটের পিৎজা ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপর রাতে আমরা হোটেলে ডিনার করতে চলে আসি। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট যেখানে আমরা ডিনার করব। রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। আসলে বলেছিলাম না হোটেলটা অনেক সুন্দর, ঠিক হোটেলের রেস্টুরেন্টটাও অনেক বেশি সুন্দর। যেহেতু আমরা পিৎজা আর পাস্তা খেয়েছি তাই আর বেশি কিছু খেলাম না, এটা নিয়ে নিলাম। সকালে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এরপর রিসেপশনে এসে আমরা আমাদের সব বিল পে করে নেই, পে করে ওখান থেকে চলে আসি। হোটেলের পাশেই ট্যাক্সি স্ট্যান্ড ছিল যেখান থেকে আমরা দার্জিলিংয়ে যাব। এরপর এখান থেকে আমরা শেয়ার কার নিয়ে নিই। শেয়ার কারে করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিচে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা নদী। গত বছর বন্যায় ধ্বংস হয়ে যায় এই তিস্তা নদী। এরপর অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়, আর এখনও এই নদীর কাজ চলতেছে। দার্জিলিং সিটির ভিতরে হচ্ছে এই ট্রেন লাইনটা, একদম বাড়ির পাশে রাস্তার ধারে এই ট্রেন লাইনটা। ট্রেনটি যখন এখান দিয়ে যায় তখন এই দৃশ্যটা আসলে উপভোগ করার মতো। তবে দার্জিলিংয়ে আসার পর বুঝতে পারলাম যে দার্জিলিং সিটিটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন না। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। আর এই তো একটু কাছে যাওয়ার পর দেখতে পেলাম ওই দূরে কাঞ্চনজঙ্ঘা হিমালয় দেখা যাচ্ছে। কি সুন্দর তাই না?
এরপর চলে আসলাম গ্লিনারিসে। গ্লিনারিসটা হলো 100 বছর পুরনো একটা বেকারি। ব্রিটিশ আমল থেকে এই গ্লিনারিসটা চলে আসতেছে, এখনও এটা চলতেছে, খুবই সুন্দর। এখানের খাবার খুবই অসাধারণ, খাবারের মূল্য একদম কম। গ্লিনারিসটা হলো দার্জিলিংয়ের মল রোডে। এরপর চলে আসলাম মল রোডের স্ট্রিট ফুড এরিয়াতে। এখানে সব স্ট্রিট ফুড, বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এই দোকানগুলো থাকে। আর ঠিক বাটার অপোজিটে হচ্ছে গিয়ে ওই টুপি পরা ভাইয়ার দোকানটা, উনি হচ্ছে মুসলিম, তাই ওনার হচ্ছে গিয়ে হালাল ফুড সব। আপনারা যারা হচ্ছে গিয়ে মুসলিম দার্জিলিংয়ে যাবেন, অবশ্যই এই ভাইয়ার দোকান থেকেই খাবেন। দার্জিলিংয়ে এসে যদি এই স্ট্রিট ফুডগুলো ট্রাই না করেন, তাহলে আপনার দার্জিলিংয়ে আসা একদম বৃথা। সত্যি বলতে, যারা গ্যাংটক ঘুরে এসে দার্জিলিং আসবে, তাদের কাছে দার্জিলিং কিছুই মনে হবে না। আমার কাছে শুধুমাত্র গ্লিনারিস আর হচ্ছে গিয়ে স্ট্রিট ফুড আর চায়ের জন্য হচ্ছে গিয়ে বেস্ট গোল্ডেন টিপস, এই 3টা জিনিসই আমার কাছে বেস্ট মনে হয়েছে পুরো দার্জিলিং ভ্রমণে। আর এটা হচ্ছে গিয়ে মল রোডেই কিছু স্ট্রিট মার্কেট বসেছে। এখানে সব হচ্ছে উইন্টারের কালেকশন। আর যেহেতু দার্জিলিংয়ে 12 মাসেই শীত থাকে, তাই এখানে শীতের সোয়েটার, জ্যাকেট আর হচ্ছে গিয়ে শাল, এই ধরনের জিনিসই পাওয়া যায়। পরদিন বিকালবেলা আমরা চা বাগান আর রক গার্ডেন দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আমরা মল রোড থেকে ট্যাক্সি নিয়ে থাকি। যেহেতু বিকাল টাইম ছিল, তাই আমাদের ভাড়া হচ্ছে 1200 রুপি নিয়েছিল। যদি সকাল হতো তাহলে আরও বেশি নিত। আর এই হলো চা বাগান দার্জিলিংয়ের। এই চা বাগান দেখার উদ্দেশ্যেই সবাই দার্জিলিংয়ে আসে। আসলে যেহেতু আমরা অনেক লেট করে আসছি, তাই আমরা বেশি টাইম থাকতে পারি না, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছিল। কোনো রকম আধা ঘন্টা করে আমরা 2টা প্লেস ঘুরি। প্লেসগুলো এত বড় ছিল যে আসলে আধা ঘন্টা সম্ভব না, তারপরে আমরা তাড়াতাড়ি করে সেরে নিলাম। চলে আসলাম শিলিগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা বাংলাদেশে ফিরবো। এখানেই শেষ হচ্ছে আমাদের দার্জিলিংয়ের জার্নি। আপনাদের কাছে দার্জিলিং নাকি গ্যাংটক কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।